আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, আমি যেহেতু ইউজুয়ালি ক্লাসরুমে থাকি না বা ঢাকায় থাকা হয় না, এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ক্লাস নিচ্ছে আজকে। আর সেই ক্লাসটা হলো আপনার সাম্প্রতিক বিষয়গুলির উপরে 3টা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে মাস্ট আপনি যেখানে পরীক্ষা দেন বাংলাদেশের এই মুহূর্তে, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, অথবা 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা হোক, সেটা হোক খাদ্য অধিদপ্তর, সেটা হোক মৎস্য অধিদপ্তর, সেটা হোক ভূমি মন্ত্রণালয়, সেটা হোক আপনার ভূমি জরিপ অধিদপ্তর, সেটা হোক আপনার গিয়ে সামনে যে সার্কুলারগুলো চলমান আছে এই সার্কুলারের যে কোনো জায়গায়, সেটা হইতে পারে আমাদের ডাক অধিদপ্তরের যে নতুন সার্কুলার, কারা পরিদর্শকের যে নতুন সার্কুলার চলমান আছে, যে কোনো সার্কুলারের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় এই আজকের টপিক 3টা টপিক আছে এখানে। ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকারের টোটাল উপদেষ্টা হলো 24 জন, একজন মারা গেছেন, এখন আছেন 23 জন। তো এই সব উপদেষ্টাদের সম্পর্কে পড়তে হবে না, কতটুকু পড়তে হবে সেইটুকু একেবারে রেগুলার ক্লাসে আমরা যেভাবে লিখে পড়াই ওইভাবেই আপনাদেরকে এই টপিকগুলো সম্পর্কে আলোচনা করে দেব। এবং এই লাইভটা সকল চাকরি প্রার্থীদের জন্য, যারাই আছেন চাকরি প্রার্থী, যেই মন্ত্রণালয়ের হন বা যেই পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেন না কেন, সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই পাশে 3টা বিষয় লেখা আছে এবং এটা হলো সাম্প্রতিক বিষয়, যেখান থেকে প্রশ্ন আসবেই। আজকের এই বিশেষ ক্লাসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসেন, আর আমি কর্মরত আছি 43তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে, এবং আমি নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম 40তম বিসিএস থেকে। কম বেশি সবার সাথেই পরিচয় রয়েছে, যাদের সাথে পরিচয় নেই সবাইকে আমার সালাম। চলেন আমরা শুরু করি। আজকে আমরা কোনো স্লাইড দেই নেই, একেবারে রেগুলার টপিক যতটুকু আছে সেই টপিকগুলোই আমরা লিখে লিখে পড়বো এই 3টা টপিক থেকে। এখানে প্রথম টপিক ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে থেকে এইবার একটা প্রশ্ন থাকবে মিনিমাম, যে কোনো চাকরির পরীক্ষায় মিনিমাম একটা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন কমন পেতে পারেন, একটা অথবা 2টা প্রশ্ন, এটা মিনিমাম কমন, অর্থাৎ এইখানে পাবেন 1 অথবা 2 নাম্বার কমন। এরপরে দ্বিতীয় যে টপিকটা আছে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক থেকে অবশ্যই প্রশ্ন থাকবে একটা প্রশ্ন, যে কোনো পরীক্ষায় বিসিএস, ব্যাংক, প্রাইমারি যেটার ক্ষেত্রেই হোক। এবং অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের উপদেষ্টা মণ্ডলী, এখান থেকে আমরা উপদেষ্টা পড়ব 7 বা 8 জন উপদেষ্টা সম্পর্কে, এখান থেকে 1 মার্ক কমন পাবেন। তো ওভারঅল আশা করি আজকের এই লাইভ ক্লাসটা থেকে অন্তত 3 অথবা 4 নাম্বারের প্রশ্ন কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়, সেটা আপনি যে পরীক্ষায় দেন না কেন, বা সামনের যতগুলো সার্কুলার চলমান আছে। গতকালকে আমরা যে লাইভে দেখিয়েছিলাম 20,000 পদের সার্কুলার এই মুহূর্তে চলমান, ওইগুলোর যে পরীক্ষায় আপনি দেন, যে কোনো পরীক্ষার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই লাইভটা শেয়ার করে রাখতে পারেন বা অন্যদেরকে মেনশন করতে পারেন যারা এই ক্লাসটা দেখলে উপকৃত হবে। ওকে, তো প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, একটু খাতা কলম নিয়ে লিখবেন। আজকের ক্লাসটা একটু ব্যতিক্রমী, আর যারা খাতা কলম নিয়ে লেখার অবস্থানে নাই, দূরে বাইরে বা ব্যস্ত অবস্থায় আছেন বা অন্য কোনো কারণ জায়গায় কাজ করতে করতে দেখতেছেন, তারা লাইভ শেয়ার করে রাখলে পরে দেখতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রথম, ওনার জন্ম 28 জুন 1940 সালে। আর ওনার জন্মস্থান কোথায়, এইটা পরীক্ষায় আসছে, লাস্ট একটা পরীক্ষায়। কারণ আমি প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রশ্ন দেখি, এখন যে পরীক্ষাগুলো হচ্ছে ওই প্যাটার্নই আমি বলার চেষ্টা করব। তো ওনার জন্মস্থান হলো চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রাম, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে এটা হলো ওনার জন্মস্থান। এটা নিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন আসছে। 3 নাম্বার, আপনারা চাইলে এই তথ্যগুলো, যাদের হাতে খাতা কলম নেই ওনারা কমেন্টে বারবার লিখতে পারেন, তাহলে কমেন্টে লেখার মাধ্যমে আপনার পড়া এবং লেখার 2টা কাজ একসাথে হবে। আজকে যেহেতু জুমার নামাজ আর টাইম ফ্রেম খুব সীমিত, এই ক্লাসটা আমরা 50-এ শুরু করেছি, এই পাশের 10 মিনিট আর ওই পাশের 20 মিনিট, মোট 30 মিনিট আমরা ক্লাসটা নিব 12টা 15 অথবা 12টা 20 পর্যন্ত। কতটুকু হলে ভালো হয় আপনারা একটু কমেন্টে বলতে পারেন যে স্যার 12টা 15 বা 12টা 20 কয়টা পর্যন্ত নিব স্যার, আপনারাও একটু বলেন। বাথুয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন, এই 2টা তথ্যই শুধুমাত্র জানতে হবে। ওনার পিতার নাম কি, ওনার মাতার নাম কি, এইসব হাবিজাবি কোনো পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এইটা পরীক্ষা আসবে না। ওনার সম্পর্কে আসলে এই 2টা জিনিস আসবে। 3 নাম্বার যেই জিনিসটা আসবে সেটা হলো ওনার শিক্ষা জীবন। এখন ওনার শিক্ষা জীবনে আপনি কি পড়বেন, ওনার প্রাইমারি স্কুল থেকে, হাই স্কুল থেকে, ওনার হাফ প্যান্ট পরা থেকে, সব না, আপনি পড়বেন হলো ওনার সম্পর্কে, ওনার শিক্ষা জীবন সম্পর্কে প্রথম যেটা পড়বেন সেটা হলো ওনার স্নাতক ডিগ্রি, বা উনি যেদিন থেকে অনার্স শুরু করেন কবে, ওনার স্নাতক ডিগ্রি শুরু করেন হলো
স্নাতকে ভর্তি হন 1957 সালে। এই সময় স্নাতকে ভর্তি হন এবং এটা চলে হলো 1960 সাল পর্যন্ত। এবং স্নাতকোত্তর অর্থাৎ ওনার মাস্টার্স ডিগ্রি করেন 1961 সালে। এই দুইটা ডিগ্রি উনি নেন হলো অর্থনীতিতে, উনি ওনার ডিগ্রি সম্পন্ন করেন। ওনার পঠিত বিষয় ছিল কি, এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, তার পঠিত বিষয় হলো অর্থনীতি। এইটুকু তার শিক্ষা জীবনের। এর বাইরে আর একটা তথ্য আছে, সেটা হলো তিনি পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি পিএইচডি করেন কতক্ষণ বা কত সাল থেকে কত সাল পর্যন্ত সময়। তিনি ফুলব্রাইট স্কলারশিপ পান যুক্তরাষ্ট্রে, পিএইচডি করেন ইউএসএ বা যুক্তরাষ্ট্র থেকে, এবং তিনি পিএইচডি করেন হলো 1965 সালে পিএইচডির জন্য যান। 1965 থেকে 1969 সাল পর্যন্ত সময় লাগে তার 4 বছর মেয়াদী পিএইচডিতে, এবং তিনি পিএইচডি করেন অর্থনীতিতে, পিএইচডি লাভ করেন। তিনি অর্থনীতিতে পিএইচডি লাভ করেন কত সালে? 1969 সালে। তিনি পিএইচডি করার জন্য ইউএসএ যান কত সালে? 1965 সালে। একটার মধ্যেই অনেকগুলো টপিক যাতে ঢুকে আসে আমি ওইভাবেই লেখার চেষ্টা করব। অর্থাৎ এইখানে যদি প্রশ্ন আসে তিনি যুক্তরাষ্ট্রে শিক্ষার জন্য বা উচ্চশিক্ষার জন্য যান কবে, তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান 1965 সালে। এবং তিনি কবে যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি বা উচ্চশিক্ষা সম্পন্ন করেন? উত্তর 1969 সালে তিনি পিএইচডি লাভ করেন। তার বিষয় পিএইচডির এটাও অর্থনীতি। ওকে, এরপরে তার শিক্ষা জীবন সম্পর্কে আর কিছুই লাগবে না। দেন তার সম্পর্কে যেটা পড়তে হবে সেটা হলো তার কর্মজীবন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কর্মজীবন, উনি টোটাল পুরস্কার পেয়েছেন হলো আপনার 164টা। তো 164টা পুরস্কার সব কি আপনি পড়বেন না? কোন পুরস্কারগুলো পড়তে হবে, কোন পুরস্কারগুলো গুরুত্বপূর্ণ বা লাস্ট পরীক্ষাগুলোতে এসেছে বা সামনে আসতে পারে, সেই পুরস্কারগুলো সম্পর্কেও একটু পরেই বলছি। আসেন, পুরস্কারও বাছাই করে 10টা বা 12টা বলে দেবো বা তার থেকেও কম করে বলে দেব। তো এরপরে আসেন মাননীয় প্রধান উপদেষ্টার যে কর্মজীবনের মধ্যে প্রথম যে উল্লেখযোগ্য কাজ যেটা উনি করেন, 1961 সালে উনি চট্টগ্রাম কলেজে লেকচারার পদে যোগদান করেন। চট্টগ্রাম কলেজে লেকচারার পদে যোগদান করেন। এরপরে 1961 সালের পরে উনি যখন যুক্তরাষ্ট্রে পিএইচডি করেন, যুক্তরাষ্ট্রে পিএইচডি শেষ করে 1969 থেকে 1971 সাল পর্যন্ত উনি যুক্তরাষ্ট্রেরই একটা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। ওইটা গুরুত্বপূর্ণ না, কারণ আমাদের দেশের মধ্যে যে কাজগুলো উনি করেছেন সেইগুলো গুরুত্বপূর্ণ। এবং দেশের মধ্যে যে কাজগুলো করেছেন তার মধ্যে 1972 সালে মাননীয় প্রধান উপদেষ্টা উনি দেশে ফিরে আসেন 1972 সালে। এবং 1972 সালে তিনি যখন দেশে ফিরে আসেন, দেশে ফিরে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং এটা কত সালে? 1972 সালে। এবং 1972 সালে তিনি যখন যোগদান করেন, 1972 সালে যোগদান পরবর্তী সময়ে তিনি তার এই কার্যক্রমটা চালিয়ে যান কত সাল পর্যন্ত? তিনি কর্মরত ছিলেন এইখানে, তিনি অধ্যাপক হয়েছিলেন এবং কর্মরত ছিলেন 1989 পর্যন্ত। তিনি কর্মরত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন পর্যন্ত? উত্তর 1989 পর্যন্ত। এই সালটা মনে রাখবেন, 1989 সাল পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কর্মরত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এরপরে তার কর্মজীবনে আর যে উল্লেখযোগ্য কাজগুলো আছে সেটা হলো 1974 সালে তিনি প্রতিষ্ঠা করেন তেভাগা খামার। তেভাগা খামার জিনিসটা কি? এইটা পরীক্ষা আসছিল, এই যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষা। আপনারা যারা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দিবেন, গ্রামীণ ব্যাংকের যে পদগুলোতে পরীক্ষা আছে, অথবা প্রাইমারির পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা, মন্ত্রণালয়ের পরীক্ষা, বিমান বাংলাদেশের পরীক্ষা, ডাক বিভাগের পরীক্ষা, পোস্টাল অপারেটর পদের পরীক্ষা, যতগুলো সার্কুলার এই মুহূর্তে চলমান আছে, যেগুলো সার্কুলার হয়ে গেছে, সামনে পরীক্ষা অথবা ব্যাংকের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন। এই তেভাগা খামার জিনিসটা কি? তেভাগা খামার জিনিসটা হলো একটা আন্দোলনের নাম আমরা শুনেছি, যে আন্দোলনের নাম ছিল তেভাগা আন্দোলন। আন্দোলনের নেত্রী ছিল কে? ইলা মিত্র। আন্দোলনটা হয়েছিল কবে? 1946 সালে। ওই আন্দোলনে বলা ছিল কি? ওই আন্দোলনে বলা ছিল যে যাদের কোনো ভূমি নেই, এরকম ভূমিহীন কৃষকরা যেই ভূমি মালিকের বা জমিদারের জমি চাষ করবে, ওই জমি উৎপাদিত যে ফসল, এই ফসলের 3 ভাগ হবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ নিবে যিনি চাষি উনি, 1 ভাগ নিবেন যার জমি উনি। এই ঘটনাটাকে বলা হয় 3 ভাগ বা তেভাগা। এই জায়গা থেকে বা এই থিম থেকে আসছে ওনার এই তেভাগা খামার। তেভাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে।
এবং 1974 সালের পরবর্তী সময় 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু করেন। গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু করেন, এটা তখন একটা প্রকল্প ছিল, এটা মাথায় রাখেন। একটা হলো গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু হয় কবে, আর একটা হলো গ্রামীণ ব্যাংক কবে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেন। তো গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু করেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এই প্রকল্পটা চালু করেন কোথায়? চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম, চট্টগ্রামের জোবরায়, শুধু জোবরা এই নামটা লিখে রাখেন, জোবরায়, চট্টগ্রামের জোবরায় তিনি এই কার্যক্রমটা সূচনা করেন। তিনি চট্টগ্রামের জোবরায় এই কার্যক্রমটা সূচনা করেছিলেন। চট্টগ্রামের জোবরায় লিখছেন, চট্টগ্রামের জোবরায়। ওকে, তো নেক্সট আসেন, চট্টগ্রামের জোবরায় তিনি যখন এই কার্যক্রমটা চালু করেন, এই কার্যক্রমটা তখন পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পরে ফাইনালি 1983 সালে গ্রামীণ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, গ্রামীণ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে কবে? উত্তর, গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে 1983 সালে। এই সালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং গ্রামীণ ব্যাংক কেমন ধরনের ব্যাংক? এইটা কি একটা এনজিও নাকি ব্যাংক? এটা একটা প্রশ্ন আছে এবং যে কোনো পরীক্ষা আপনারা সামনে পেয়ে যাবেন, যারা ভাইবা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এটার একটু উত্তর দেন তো, গ্রামীণ ব্যাংক এনজিও অথবা ব্যাংক, কোনটা হবে? গ্রামীণ ব্যাংককে অনেকেই এনজিও বলে থাকে, গ্রামীণ ব্যাংক কি আসলেই এনজিও নাকি ব্যাংক? একটু কমেন্টে উত্তর দেন, আমি বলছি। তো গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? উত্তর, 1983 সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। এই টপিকটা শেষ হলে এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শুধু গ্রামীণ ব্যাংক নিয়ে আবার আলোচনা সামনে আছে, ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? উত্তর, গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে 1983 সালে। গ্রামীণ ব্যাংক নিয়ে এখন আর কোনো কথা নেই, কথা হবে সামনে। তো মাননীয় প্রধান উপদেষ্টা এখানে কর্মরত ছিলেন কত সাল পর্যন্ত? উত্তর, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন 2011 পর্যন্ত। গ্রামীণ ব্যাংকের এমডি পদে বা ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন এত পর্যন্ত। এমডি পদে 2011 সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। কত সাল থেকে? 1983 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন 2011 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকে তিনি তার পদে। এর বাইরে উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলো সেটা হলো তিনি দুইটা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তার মধ্যে একটা হলো স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়টারও একটা আলাদা নাম আছে, শুধু ওইটা মনে রাখবেন না, মনে রাখবেন একটা স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসেবে কর্মরত ছিলেন। আচার্য মানে হলো চ্যান্সেলর। আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে যিনি প্রধান হিসেবে কার্যকরী ভূমিকা পালন করেন ওনাকে বলা হয় উপাচার্য। উনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে থাকেন। আর যিনি আচার্য হিসেবে বা চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি হলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। তো আমাদের দেশের সকল সরকারি, বেসরকারি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য বা চ্যান্সেলর হিসেবে কর্মরত থাকেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়। আর উনি আচার্য হিসেবে কর্মরত ছিলেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডে। এইখানে আচার্য হিসেবে কর্মরত ছিলেন 2012 থেকে 2018 পর্যন্ত। 2012 থেকে 2018 পর্যন্ত তিনি কর্মরত ছিলেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসেবে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে কর্মরত ছিলেন তিনি 2012 থেকে 2018 সাল পর্যন্ত। আর এইটুকুই হলো এখানে ওনার সম্পর্কে কথাবার্তা, গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে। আর এরপরে তিনি মালয়েশিয়ায় আল বুখারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে কর্মরত ছিলেন। 2021 সালে মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয় আল বুখারি বিশ্ববিদ্যালয়, এইটার আচার্য হিসেবে কর্মরত ছিলেন কবে? এইটার আচার্য হিসেবে কর্মরত ছিলেন 2021 সালে। যারা লিখতে পারতেছেন না ওনারা লাইভটা শেয়ার করেও রাখতে পারেন অথবা কমেন্টে এই উত্তরগুলো লিখতে পারেন, যে উত্তরগুলো আমি বলতেছি এই উত্তরগুলো যদি বলি তাহলে দ্রুত আপনাদের লিখে দিলে আপনাদের মনে থাকবে বা পড়া হয়ে যাবে একবারে, ক্লাসের মতো। ক্লাসে যেভাবে ক্লাসের পড়াই শেষ করি। আর হ্যাঁ, আমাদের কিন্তু 60% ডিসকাউন্ট চলে, ফ্ল্যাট সব করছে ভাষার এই উপলক্ষে, এটা মনে হয় আপনারা সবাই জানেন। যাই হোক, আসেন আমরা পড়ায় ফিরে আসি। যেটা বলছিলাম
2021 সালে মালয়েশিয়ার আল বুখারি বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হিসেবে তিনি কর্মরত ছিলেন। মালয়েশিয়ার আল বুখারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে কর্মরত ছিলেন 2021 সালে। এইটুকু হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কর্মজীবন সম্পর্কে প্রাথমিক কথা। তারপরে ওনার কর্মজীবনের পরে হলো ওনার পুরস্কার সমূহ। এইখানেই হলো মজার ব্যাপার। ওনার পুরস্কার হলো 164 না, দুঃখিত, ওনার পুরস্কার টোটাল হলো 168টা, আর 4টা আমি বাদ দিয়ে গেছিলাম দেশের মধ্যে গুলো। তো ওনার টোটাল পুরস্কার পেয়েছেন ওনার জীবনে 168টা। এখন 168টা পুরস্কার সব কি আপনারা পড়বেন? জি না, 168টা পুরস্কার সব পড়বেন না। আপনারা কয়টা পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আপনারা শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন, এটা বলতে পারেন একটা সাজেশনমূলক ক্লাস। তো এখন আসেন যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হলো ওনার পুরস্কার সমূহ। এর মধ্যে সর্বপ্রথম 1984 সালে, আগে আমরা এই পাশে সাল লিখবো, ওই পাশে পুরস্কার লিখবো, এক পাশে সাল এক পাশে পুরস্কার। খাতা কলম যাদের কাছে আছে খাতা কলমে লিখতে পারেন, যাদের কাছে নাই ওনারা কমেন্টে আমার সাথে সাথে এই কথাগুলোই আবার লিখতে পারেন, অথবা টাইম লাইনে শেয়ার করলে পরে দেখে নিতে পারবেন। ওকে, ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি। নেক্সট 1984 সালে প্রথম উনি যেটা পান ম্যাক্সেসে পুরস্কার, ফিলিপাইনের রেমন ম্যাক্সেসে পুরস্কার। এই পুরস্কারটা উনি লাভ করেন 1984 সালে। এরপর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক এইটা লাভ করেন বা স্বাধীনতা পুরস্কার লাভ করেন 1987 সালে। 1987 সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার, এই পুরস্কারটা লাভ করেন, স্বাধীনতা পুরস্কার লাভ করেন 1987 সালে। 1984 সালে ম্যাক্সেসে পুরস্কার, 1987 সালে উনি পুরস্কার লাভ করেন হলো স্বাধীনতা পুরস্কার। এরপরে 1987 পরে উল্লেখযোগ্য পুরস্কার সরাসরি 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এখন তিনি একজন অর্থনীতিবিদ, তিনি কেন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করলেন এই প্রশ্ন আমাকে করে লাভ নাই, এটা আমিও উত্তর জানি না। তার পুরস্কার পাওয়ার কথা অর্থনীতিতে যদি পায়, কিন্তু কেন তিনি পেলেন আমিও জানি না। তবে এটার কারণ কি নোবেল পুরস্কারের ইসে বলা আছে, সেটা হলো উনি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বা ক্ষুদ্র ঋণ কর্মসূচির জন্য নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। ক্ষুদ্র ঋণ কর্মসূচির জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, এবং এটা যৌথভাবে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে ইনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে, যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এরপরে উল্লেখযোগ্য যে পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার 2009 সালে প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল, যুক্তরাষ্ট্রের একটা মেডেল, এটা লাভ করেন 2009 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল এক কথায় লিখে রাখেন, আরো নাম আছে লম্বা নাম, প্রেসিডেন্সিয়াল মেডেল লিখে রাখেন। প্রেসিডেন্সিয়াল মেডেল উনি এটা লাভ করেন কত সালে? উত্তর 2009 সালে। কোন দেশ থেকে এটা দেওয়া হয়? প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হয় ইউএসএ থেকে, ইউএসএ প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রেসিডেন্সিয়াল মেডেলটা দেওয়া হয়। এবং এরপরে 2010 সালে মাননীয় প্রধান উপদেষ্টা উনি লাভ করেন কংগ্রেশনাল গোল্ড মেডেল, যেটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক, নাম হলো কংগ্রেশনাল গোল্ড মেডেল। কংগ্রেশনাল, এই যে অনেকে দেখছেন 2004 সালে ভলভো পুরস্কার, 2000 আরো কি যেন দেখলাম অমুক, এইগুলো একটাও দরকার নাই। যেগুলো পুরস্কারের নাম আপনারা লিখছেন এটার একটারও দরকার নাই। আজকের ক্লাসটাই হলো একটা সাজেশনমূলক ক্লাস। সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ 3টা টপিক, একটা হলো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা হলো গ্রামীণ ব্যাংক, আরেকটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এই 3টা জিনিসের কতটুকু অংশ পড়বেন ঠিক ওই জিস্ট অংশটার একটা সাজেশন। একটা তথ্য বলে রাখি, আমাদের কিন্তু 60% ডিসকাউন্টে প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড, বিসিএস, ব্যাংক সকল কোর্সগুলোতে 60% ডিসকাউন্টে ভর্তি চলছে সবগুলোতে, এবং এইটা এবারই প্রথমবারের মতো। তো কংগ্রেশনাল গোল্ড মেডেল এটা হলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক, কংগ্রেশনাল গোল্ড মেডেল এটা হলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক। পুরা পৃথিবীতে 7 জন ব্যক্তি আছে যারা একই সাথে কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং নোবেল পুরস্কার লাভ করেছেন। এরকম ব্যক্তি আছে পৃথিবীতে 7 জন, তার মধ্যে জীবিত আছে এখন বর্তমানে 4 জন, এবং সেই 4 জন লিভিং লিজেন্ডের একজন হলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইগুলো হলো ওনার পুরস্কার। আর এর সাথে ওনার পুরস্কার সম্পর্কে আর একটা পুরস্কার পড়বেন, সেটা হলো 2020 সালে তিনি অলিম্পিক লরেল এই নামে একটা পুরস্কার লাভ করেন। 2020 সালে তিনি 2020 সালে একটা পুরস্কার লাভ করেন, সেটা হলো আপনার অলিম্পিক লরেল। এই একটা পুরস্কার সম্পর্কে শুধু পড়বেন, আর কিছুই না। 2020 সালে তিনি লাভ করেন অলিম্পিক লরেল পুরস্কার।
2020 সালে তিনি লাভ করেন অলিম্পিক লরেল। অলিম্পিক লরেল এই পুরস্কারটা লাভ করেন। এরপর লিখব মাননীয় প্রধান উপদেষ্টার গ্রন্থসমূহ, উনি যে কটা বই লিখেছেন সেই বইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে মাননীয় প্রধান উপদেষ্টার বইসমূহ 60% ছাড়ে প্রাইমারি ব্যাচে কত টাকা ফি হচ্ছে। আচ্ছা, ডিসকাউন্ট সম্পর্কে যারা জানতে চান জাস্ট কমেন্ট করেন, আমাদের যে কমেন্ট টিম ওনারা এটা নিয়ে রিপ্লাই দেবে। আমরা পড়াশোনায় থাকি, হ্যাঁ, আমরা পড়াশোনার মধ্যে মনোযোগী হয়ে জাস্ট জানাই দিলাম যে আমাদের সব কোর্সেই 60% ফ্ল্যাট ডিসকাউন্ট, এবং এটা সীমিত সময়ের জন্য এই ভাষার দিবস উপলক্ষে। তো নেক্সট যেটা নিয়ে লিখবো যে মাননীয় প্রধান উপদেষ্টার গ্রন্থসমূহ, মাননীয় প্রধান উপদেষ্টার গ্রন্থসমূহ, উনি যে গ্রন্থগুলো রচনা করেছেন এগুলো খুবই খুবই ভাইটাল। এর মধ্যে একেবারে প্রথম যেটা সম্পর্কে লিখবেন সেটা হলো ওনার আত্মজীবনীমূলক বইয়ের নাম কি। এইটা অজস্রবার এর আগেও পরীক্ষায় আসছে। ওনার আত্মজীবনীমূলক বই যেটা, সেই বইয়ের নাম হলো দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, এটা হলো ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ। এইটা পরীক্ষায় এর আগেও আসতো, 2011 সাল পর্যন্ত এগুলো পরীক্ষায় অনেকবার এসছে এবং বারবার আসে এই ধরনের প্রশ্ন। যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলি, আমাদের আজকের ক্লাস বা আজকের টপিক হলো সকল চাকরি প্রার্থীদের জন্য 3টি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সাম্প্রতিক বিষয়ের একটা বিশেষ ক্লাস। যেই টপিকগুলো হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার। এইখান থেকে অন্তত 3 থেকে 4 মার্ক নিশ্চিত কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়। ওইটা নিয়েই আমরা এই বিশেষ সাজেশন ক্লাসটা করতেছি। যারা পরে জয়েন করছেন জাস্ট টাইমলাইনে শেয়ার করে রাখলে পরেও দেখতে পারবেন, কোনো হতাশ হওয়ার কিছু নেই, আফসোস করারও কিছু নেই। তো অলিম্পিক লরেল পুরস্কার, লরেন্স না, অলিম্পিক লরেল, ওটা লরেলই ডিরেক্ট। তারপরে আসেন আত্মজীবনী কি, তার দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এরপরে তার গ্রন্থসমূহের মধ্যে যেগুলো আছে সব ম্যাক্সিমামই হলো ইংরেজি বই। তার মধ্যে প্রথমটা হলো 3 ফার্মার্স অফ জোবরা। 3 ফার্মার্স অফ জোবরা। সাধারণত বইয়ের নাম সবগুলো ওয়ার্ডই বড় হাতের অক্ষরে হয়, আমি তাড়াতাড়ি লেখার স্বার্থে ছোট হাতের লিখে যাচ্ছি, আপনারা পরে এটা চেঞ্জ করে নিতে পারবেন। 3 ফার্মার্স অফ জোবরা। এরপরে হলো ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, উইদাউট poverty. Creating a world without poverty. Creating a world without poverty. এরপরে যেটা লিখবেন সেটা হলো a world of 3 zeros. A world of 3 zeros. A world of 3 zeros. এরপরে যেটা লিখবেন 3 farmers of Jobra. Creating a world without poverty. এরপরে a world of 3 zeros বা building a world of 3 zeros. Building a world of 3 zeros. আমার লেখা কি পড়তে কষ্ট হচ্ছে কিনা তাহলে একটু বলবেন, যদি লেখা পড়তে না পারেন ভালোভাবে তাহলে একটু বলবেন। বিল্ডিং সোশ্যাল বিজনেস, এটা আরেকটা বইয়ের নাম তার, বিল্ডিং সোশ্যাল বিজনেস। বিল্ডিং সোশ্যাল বিজনেস, বিল্ডিং সোশ্যাল বিজনেস। এই তা 3 ফার্মার্স অফ জোবরা, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। এরপরে হলো বিল্ডিং সোশ্যাল বিজনেস। লেখা বুঝতে পারছেন কিনা একটু বলবেন, লেখাটা যদি বুঝতে পারেন তাহলে একটু ক্লিয়ারলি বলবেন। আর আরেকটা বইয়ের নাম লিখবেন তার, সেটা হলো ব্যাংকার টু দ্য পুয়ার। আরেকটা বই তাহলেই শেষ। এই বইটার নাম হলো এ ব্যাংকার টু দ্য পুয়ার। এই বইয়ের নাম ভুলভাল লিখতেছেন অনেকে কমেন্টে, দেখে দেখে ঠিকটা লেখেন, ব্যাংকার টু দি পুয়ার। এটা হলো তার গ্রন্থসমূহ, ব্যাংকার টু দ্য পুয়ার। 3 ফার্মার্স অফ জোবরা, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, বিল্ডিং সোশ্যাল বিজনেস। আর হলো এরপর শেষেরটা কি, শেষেরটা হলো ব্যাংকার টু দ্য পুয়ার, শেষেরটা হলো ব্যাংকার টু দ্য পুয়ার। এই কটা বই হলো ওনার গুরুত্বপূর্ণ যে সকল গ্রন্থসমূহ রয়েছে যেগুলো পরীক্ষা আসার মতো সেইগুলো। আজকের ক্লাসটাই হলো একটা সাজেশন ক্লাস। যারা সামনের পরীক্ষাগুলো দিবেন, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা আছে, প্রায় 20,000 পদের সার্কুলার এই মুহূর্তে সব মিলিয়ে চলমান আছে, বিভিন্ন পদে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা।
তো কিছু পরীক্ষার সার্কুলার হয়ে গেছে, সামনে পরীক্ষা হবে, আর কিছুগুলোর সার্কুলার এখনো চলমান আছে, চাইলে আপনি আবেদন করতে পারেন। সেই আবেদনগুলোর একটা লাইভ গতকালকে হয়েছে এবং এই বড় সার্কুলারগুলো চলমান রয়েছে বিধায় এখন যেহেতু সার্কুলার একেবারেই মন্দা, বিদ্যাবাড়িতে 60% একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আমাদের সকল কোর্সের ক্ষেত্রে। তো এবার আসেন এখান থেকে আর কি পড়তে হবে। পড়তে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার তত্ত্ব সমূহ, উনি কি কি তত্ত্ব বা থিওরি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর থিওরি হলো 3-0 থিওরি। 1 নম্বর থিওরি হলো 3-0 থিওরি। এই 3-0 থিওরিটা এইটা কি এবং এইটার অধীনে কি কি আছে, এইটা পরীক্ষায় আসছে এবং আসবেই আসবে। এটা একটা মাস্ট টপিক, এটা মাস্ট আসবেই আসবে। তো 3-0-তে কি কি আছে? 1 নম্বরে হলো জিরো পভার্টি, 1 নম্বরে হলো জিরো পভার্টি বা শূন্য দারিদ্র্য। 2 নম্বরে হলো জিরো আনএমপ্লয়মেন্ট বা শূন্য বেকারত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট বা শূন্য বেকারত্ব। আর সর্বশেষ হলো জিরো কার্বন এমিশন বা শূন্য কার্বন নিঃসরণ, জিরো কার্বন এমিশন বা শূন্য কার্বন নিঃসরণ, জিরো কার্বন এমিশন বা শূন্য কার্বন নিঃসরণ। এই তিনটা হলো ওনার 3-0 থিওরির মূল কথা। এই থিওরিটা এবার খুবই 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 গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য। 3-0 থিওরির প্রথম কথা হলো জিরো পভার্টি, এরপরে হলো জিরো আনএমপ্লয়মেন্ট, এরপর হলো জিরো কার্বন এমিশন, এই তিনটা কথা। তারপরে তার আর একটা উল্লেখযোগ্য থিওরি, নাম হলো সোশ্যাল বিজনেস থিওরি, নাম হলো সোশ্যাল বিজনেস থিওরি। সোশ্যাল বিজনেস থিওরি এটা কেন বিখ্যাত? সোশ্যাল বিজনেস থিওরি এটা বিখ্যাত হলো এই জন্য যে সোশ্যাল বিজনেস থিওরিতে লাভের জন্য কোনো কিছু করা হয় না, বরঞ্চ এইখানে একজন ব্যক্তি ইনভেস্ট করেন সমাজের উপকারের জন্য, সমাজ কল্যাণের জন্য। হ্যাঁ, তবে যদি সে সেই টাকাটা তুলে নিয়ে যেতে চায় তাহলে সে কি করবে, এখান থেকে মাসিক বেতন হিসেবে কিছু টাকা নিতে পারে, আর এইভাবে সমাজেরও কল্যাণ হবে, ব্যক্তির নিজেরও উন্নয়ন হবে। এটাকে বলা হয় সোশ্যাল বিজনেস থিওরি। তার আরেকটা উল্লেখযোগ্য থিওরি হলো মাইক্রো ফাইন্যান্স থিওরি বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আরেকটা উল্লেখযোগ্য কর্মসূচি হলো মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ, মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ। এই মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ থিওরির উপরে মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ থিওরির উপরে গড়ে উঠেছে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উপর গড়ে উঠেছে তার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উপরে গড়ে উঠেছে তার গ্রামীণ ব্যাংক কার্যক্রম। এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি এটা বাংলাদেশ ছাড়া কোথায় আছে এবং এই সোশ্যাল বিজনেস যেটা থিওরি এটা নিয়েও কিছু কথা আছে। সোশ্যাল বিজনেস থিওরির কেন্দ্রস্থল তিনি কোথায় নির্মাণ করেছেন? এইটার কেন্দ্র হলো আলবেনিয়ায়। সোশ্যাল বিজনেসের কেন্দ্র কোথায়? উত্তর, সোশ্যাল বিজনেসের কেন্দ্র স্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলবেনিয়ায়। আর এইখান থেকে আরেকটা প্রশ্ন, সেটা হলো মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশ ছাড়াও আর কোন কোন দেশে চালু আছে? উত্তর, বাংলাদেশ ছাড়া চালু আছে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি মালয়েশিয়ায়, এরপরে চালু আছে জাপানে, এরপর চালু আছে কোথায়? কানাডায়। আমি ক্লাসে যেভাবে আপনাদেরকে লিখে লিখে পড়াই ঠিক একইভাবেই আমি এখানে লিখে দিচ্ছি, মানে জাস্ট এইটা একটা রেগুলার ক্লাস হিসেবে আপনারা মনে করতে পারেন, একটা সাজেশন ক্লাস আপনাদের জন্য। ভাষার মাস উপলক্ষে এইটা ফ্রি, যেমন বিদ্যাবাড়ি দিয়েছে 60% ডিসকাউন্ট, অর্থাৎ 60% ডিসকাউন্টে আপনি মাত্র 40% টাকায় বিদ্যাবাড়ির এই মুহূর্তে চলমান যে কোর্সগুলো আছে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, 11 থেকে 20 গ্রেডের কোর্স, অথবা আমাদের রেকর্ড কোর্স, অথবা আমাদের যা কিছু চলমান আছে সব জায়গায়। তো এখানে আরেকটা দেশের নাম কানাডা, মালয়েশিয়া, জাপান, কানাডা, এই তিনটা। আর এইখানে সোশ্যাল বিজনেস যেটা থিওরি এইটার কেন্দ্র আছে কোথায়? এটার কেন্দ্র আছে আলবেনিয়া। এর বাইরে আমাদের 3-0 থিওরি সম্পর্কে একটা কথা লিখতে হবে, সেটা হলো 2024 সালে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছে এই 3-0 থিওরি। এইটা 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছে। প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছে আমাদের 3-0 থিওরি। প্যারিস অলিম্পিকের মূল বার্তা। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে বিদ্যাবাড়িতে অলরেডি ভর্তি আছেন বা অলরেডি যুক্ত আছেন একটু যদি কাইন্ডলি কমেন্টে বলেন, একটু তাদেরকে দেখতাম যে কাকে কাকে চিনি এইখানে। একটু কমেন্ট করেন তো যে কারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন, এই ক্লাসগুলো কারা রেগুলার ক্লাসের মধ্যে করেছেন।
তাদের তো নোট খাতা এগুলো থাকার কথা, একটু কমেন্ট করলে আমি হয়তোবা চিনতাম আপনাদেরকে, কারণ রেগুলার ক্লাসে আমি সবাইকেই দেখি মোটামুটি। শিউলি ভুইয়া, আলবেনিয়া, মালয়েশিয়া, জাপান, কানাডা, ভেরি গুড। বিসিএস কত টাকা লাগবে? আচ্ছা, যার যেটা জানার দরকার কমেন্টে লিখলেই হবে, আমাদের এখান থেকে ওনারা উত্তর দিয়ে দেবে। প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছে 3-0 থিওরি। এরপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার সম্পর্কে আর যে জিনিসটা জানতে হবে সেটা হলো ভর্তি আসি স্যার। সুমাইয়া আপু লিখছেন, সুমাইয়া ইসলাম রাখি, দুলি আক্তার ভর্তি আছে, এমডি শাওন ইসলাম বিজয় ভর্তি আছেন, মোনালি রহমান ভর্তি আছেন, এমএসটি সীমা খাতুন ভর্তি আছেন। আর কারা কারা ভর্তি আছেন দেখি একটু, নিচে যান নিচে যান। হ্যাঁ, ক্লাসগুলো কি জুম অ্যাপ ছাড়া অন্য কোথাও হয়? জি না, আমাদের সকল ক্লাস জুম অ্যাপে হয় এবং সকল ক্লাসগুলোই বিদ্যাবাড়ির জুমের মাধ্যমে হয়। কোনো ফেসবুক ক্লাসে নাই, ফেসবুক গ্রুপ নাই, কোনো ফেসবুকে কোনো ক্লাস হয় না, সব ক্লাসই জুম অ্যাপে। এবং ক্লাসগুলোর রেকর্ডিং আবার পরে দিয়ে দেওয়া হয় এবং ওই ক্লাসগুলো পরে বারবার টেনে টেনে দেখার সুযোগ থাকবে, রেকর্ডিং থাকবে আপনাদের কাছেই আজীবন। এবং যেই ক্লাসগুলো করানো হয় ওই ক্লাসের পিডিএফ আবার দিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের শেষে আবার ওই ক্লাসের উপরে পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে এবং পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন। পাশাপাশি রেগুলার আপনাদের যে জটিল টপিকগুলো সেগুলো তো আমরা বলেই দেই। রেজিনা ইসলাম হাত তুলেছেন, আমি আসি স্যার। জাহিদ হাসান নীরব, রেজিনা ইসলাম রেজি আসি স্যার। আচ্ছা, ফাতেমা আক্তার কণা ভর্তি আছি স্যার। এনটিআরসি আমিনুল হক ভর্তি আছি। আমি গ্রামীণ ব্যাংক গোল্ডেন ব্যাচে ভর্তি আছি। আমাদের কিন্তু গ্রামীণ ব্যাংক, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এই ধরনের কিছু ছোট ছোট কোর্সও ছিল। 47তম বিসিএস এ কত টাকা লাগবে? আচ্ছা, ভর্তি আছি। তানজিনা আক্তার, এগুলো উত্তর দিয়ে দেবে, কোনটায় কত টাকা লাগবে এটা ওই আমাদের টিম উত্তর দিয়ে দেবে, আপনারা জাস্ট কমেন্ট করে রাখলেই হবে। কারা ভর্তি আছেন একটু হাত তোলেন দেখি, কারা কারা ভর্তি আছেন। অগ্রিম 48তম বিসিএস এ ভর্তি হতে চাই। হ্যাঁ, আমাদের 48তম বিসিএস এর কোর্সও কিন্তু চলমান আছে এবং 48তম বিসিএস এর যেই কোর্স ওইটাও 60% ডিসকাউন্টে এখন মাত্র 5600 টাকা। স্যার ক্লাসগুলো খুব ভালো হয়, মনে হয় না যে অনলাইনে ক্লাস হয়। ভেরি গুড। এইটা আর কার কার মনে হয় যে আমাদের ক্লাসগুলো অনলাইন বা অফলাইন একই ধরনেরই মনে হয়, অর্থাৎ অনলাইনে করলেও ক্লাসগুলো অফলাইনের মতোই ফিল লাগে, নাকি এটা অনলাইন মনে হয়, দূরে দূরে মনে হয়, নাকি আমাদের কাছাকাছি আসেন এরকম মনে হয়? প্রাইমারিতে ভর্তি ফি কত? এইগুলো আপনারা কমেন্ট করেন, উত্তর টিম দিয়ে দিবে, বিদ্যাবাড়ি টিম। এরপরে আসেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সম্মাননা। বিশেষ সম্মাননা কি আছে মাননীয় প্রধান উপদেষ্টার? বিশেষ সম্মাননার মধ্যে 1 নম্বরে হলো 2016 সালের রিও অলিম্পিকে তিনি অলিম্পিক মশাল বহন করেন। 2016 সালের রিও অলিম্পিকে অলিম্পিক মশাল বহন করেন। রিও অলিম্পিকে অলিম্পিক মশাল বহন করেন, যেটা একটা বিরল সম্মাননা। এছাড়া 2024 সালের এই বিষয়টা, অর্থাৎ 2024 সালে তার সোশ্যাল 3-0 থিওরি যেটা, এটা 2024 সালের পেইড ক্লাস ভালো হয়। তানিয়া সুলতানা, অসংখ্য ধন্যবাদ, সত্যি অনেক ভালো ক্লাস হয়। মোহাম্মদ তালহা ইবনে হাসান, শিউলি ভুইয়া হ্যান্ড রেজ করছেন। এইভাবেই তো আপনারা জুম ক্লাসে হ্যান্ড রেজ করেন, এইখানে হ্যান্ড রেজ করলে তো আমি কথা বলতে পারবো না। জুমে হলে তো হ্যান্ড রেজ করলে আনমিউট করে কথাবার্তা বলতে পারি, বা আমার ক্লাসগুলোতে ম্যাক্সিমামই যেখানে ক্যাচাল কম হয়, মানুষজন মিউট করে রাখতে পারে, সেখানে সবাই আনমিউট থাকেন, কথাবার্তা বলতে পারেন। ভর্তি হবে ইনশাল্লাহ। প্রাইমারি কোর্স ফি কত? আচ্ছা, আমি প্রাইমারি 9 ব্যাচে ভর্তি আছি। ক্লাসগুলো কি অনলাইন মনে হয় নাকি অফলাইন মনে হয়? যারা ভর্তি আছেন ওনাদের কাছে এইটা একটু শুনি, আপনাদের মানে মতামতটা শুনি। আমি তো আসলে রেগুলারলি বিদ্যাবাড়িতে লাইভে থাকতে পারি না, কারণ আমি নিজে 2টা সরকারি চাকরি করি, আর পাশাপাশি হলো বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছি। এর আগেও একটা সরকারি চাকরি করেছি, মোটামুটি 4-5টা চাকরি অলরেডি করা হয়ে গেছে এবং আমি আমার কর্মজীবনে মোটামুটি 5 নাম্বার চাকরিতে কর্মরত আছি। পাশাপাশি বিদ্যাবাড়িতে আপনাদের সাথে এই 3 বছরের বেশি সময় ধরে যুক্ত আছি। তো রেগুলার ক্লাসগুলোতে আমি চেষ্টা করি এমনভাবে নোটগুলো লিখে দেওয়ার যাতে ওই পড়াগুলো আপনার ক্লাসেই পড়া শেষ হয়, এরপরে জাস্ট আরেকবার রিভিশন দিলে পড়াটা সুন্দরভাবে শেষ হবে। স্যার, যারা ভর্তি আছে তাদের জন্য কিছুই দিবেন না? হ্যাঁ, তাদের জন্য হবে, তাদের জন্য বিশেষ কিছু হবে। বেস্ট ক্লাস অনলাইন অফলাইনে একই। হ্যাঁ, আমি ওইটাই বললাম যে অফলাইনের মতো ফিলটা যাতে আপনারা পান, এই জন্যই আমাদের জুম ক্লাসগুলো। আমাদের 12টা ক্লাসরুম, 12টা ক্লাসরুমের মধ্যে 12টাই কিন্তু ওই যে আলাদা আলাদা জুম আছে প্রত্যেকটা ক্লাসরুমের জন্য, এবং ওই জুমগুলোতেই ক্লাসগুলো হয়। কোনো ফেসবুক ক্লাস নাই, কোনো গ্রুপ নাই, কোনো নাই, অ্যাপসের মধ্যে সুন্দরভাবে। জুমে আরো বেশি আপন আপন লাগে স্যার, ভালো লাগে। হ্যাঁ, আমারও জুমের মধ্যে আপনাদের প্রত্যেককেই অনেক ভালো লাগে, আপন আপন লাগে, মানে নিজের মনে হয়। হ্যাঁ, যে আমরা একটা পরিবার, নিজেরা অফলাইনের মতোই এনজয় করি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো আসেন এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে শেষ। গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে তথ্যগুলো তার কিন্তু ম্যাক্সিমামই আমরা অলরেডি বলে দিয়েছি। কিভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে।
আর ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? এটা হলো সরি, প্রতিষ্ঠিত হয় 1976 সালে, তখন ছিল এটা একটা প্রকল্প। আর ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে 1983 সালে। এবং গ্রামীণ ব্যাংক কেমন ধরনের ব্যাংক সেটা আমি একটু আগেই বলে আসছিলাম যে গ্রামীণ ব্যাংক কেমন ধরনের ব্যাংক, একটি বিশেষায়িত অতফসিলি ব্যাংক, একটি বিশেষায়িত অতফসিলি ব্যাংক, বিশেষায়িত অতফসিলি ব্যাংক। গ্রামীণ ব্যাংক কেমন ব্যাংক? উত্তর বিশেষায়িত অতফসিলি ব্যাংক। যারা এই সময়টাতে একেবারে হতাশ হয়ে আছেন, আমি বলবো হতাশ হবেন না, আমাদের সাথে যুক্ত থাকেন, প্রস্তুতি নিতে থাকেন, ক্লাস করেন, ফ্রি ক্লাস করেন, পরীক্ষা দেন। আমাদের এখনকার ব্যাচগুলোতে ভর্তি হলে কিন্তু পরীক্ষা ব্যাচে আপনারা ফ্রিতেই ইনক্লুড হইতে পারবেন। পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো যেগুলো আছে, ওই রেকর্ড ক্লাসের কোর্সের রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে এমনিতেই ফ্রিতে দেওয়া হবে যারা লাইভ ব্যাচগুলোতে ভর্তি হবেন। আর আমাদের এক ব্যাচে ভর্তি করে অন্য ব্যাচের সাথে বা এরকম সিস্টেম নাই। সিস্টেমটা হলো সব ক্লাসই লাইভ ক্লাস। হ্যাঁ, কোনো রেকর্ড ক্লাস দেওয়া হয় না কোনো ব্যাচে, সব ক্লাসের সবগুলো ক্লাস লাইভ, একেবারে লাইভে, জুম লাইভে ক্লাসগুলো হয়। তো বিশেষায়িত অতফসিলি ব্যাংক, কেন এই ব্যাংকটা বিশেষায়িত? আসেন, এই ব্যাংকটা হলো বিনা জামানতে ঋণ প্রদান করে, এই জন্য হলো একটা বিশেষায়িত ব্যাংক। বিনা জামানতে ঋণ দান করে, এটা মাথায় রাখবেন। বিনা জামানতে ঋণ দান করে দেখে এটাকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। অন্য যে কোনো ব্যাংকে আপনি যদি লোন নিতে যান, লোনের সমপরিমাণ গ্যারান্টি হিসেবে যে কোনো একটা আপনার অ্যাসেট বা সম্পদ জমা রাখতে হয়, কিন্তু গ্রামীণ ব্যাংকই একমাত্র ব্যাংক যেখানে আপনাকে বিনা জামানতে ঋণ দান করবে। এবং বিনা জামানতে, স্যার এই বছর কি প্রাইমারি সার্কুলার হবে? হ্যাঁ, তৃতীয় ধাপের যে ঝামেলা চলতেছে এই ঝামেলাটা মিটে গেলেই, ওনাদেরটা রায় হয়ে গেলে, ওনাদের নিয়োগ শেষ হওয়ার 1 মাসের মধ্যে আপনাদের সার্কুলার পেয়ে যাবেন, 1 অথবা 2 মাসের মধ্যে। কারণ মন্ত্রণালয়ের হাতে অলরেডি যতগুলো ফাঁকা পদের তথ্য ওনাদের কাছে আছে, কিন্তু ওনারা এখনো প্রকাশ করেনি। নিবন্ধন ব্যাচ কত, নিবন্ধনের ব্যাচেরও ওনারা উত্তর দিয়ে দেবে, আপনারা কমেন্ট করেন। তো এরপরে আসেন, বিনা জামানতে ঋণ দানের জন্য গ্রামীণ ব্যাংক বিশেষায়িত। আর গ্রামীণ ব্যাংক দেশের বাইরে কার্যক্রম পরিচালনা করে কোথায়? উত্তর, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেশের বাইরে রয়েছে মালয়েশিয়ায়। দেশের বাইরে প্রথম কার্যক্রম পরিচালনা করে কোথায়? উত্তর, মালয়েশিয়ায়। এইটাই গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় আসছিল, এই যে গত শুক্রবারের আগের শুক্রবার যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষাটা হলো, এখানে আসছিল দেশের বাইরে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চলমান আছে কোথায়? উত্তর, দেশের বাইরে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চলমান আছে মালয়েশিয়ায়। আর এরপরে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হলো, গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার লাভ করে কত সালে? উত্তর, গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার লাভ করে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 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 তো এখান থেকে আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে আর খুব বেশি কিছু পড়তে হবে না। গ্রামীণ ব্যাংক সম্পর্কে এইটুকু ভালোভাবে জানলেই আশা করি এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপরে আমাদের উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে কথা বলবো, কিন্তু মনে হয় সেটা দ্বিতীয় পর্বে করতে হবে, কারণ আজকে অলরেডি জুমার নামাজ আছে। আমার যে টাইম আপনাদের কাছ থেকে নেওয়া সেই টাইম শেষ হয়ে গিয়েছে। এখন কি আমরা তাহলে বিদায় নিব নাকি থাকবো? আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এইটা নিয়ে কোনো কথা বলবো নাকি আজকের মতো এইখানেই বিদায় নেব? এটা বলেন। তাহলে পর্ব 2-এ আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো লাইভে আলোচনা করব। এইটা আজকের মতো পর্ব 1-ই তাহলে থাকবে। আপনারা যেটা বলবেন সেটাই হবে, যে এইটুকু সময় ক্লাস কেমন লাগলো এবং এই যে জিনিসগুলো আছে এইটা নিয়ে আমরা কি আরো কথা বলবো নাকি জুমার নামাজের জন্য আজকের মতো এখানেই ক্লোজ করব? যদি সবাই বলেন থাকেন, এইগুলো বলেন, তাহলে হয়তো বা আর 5-10 মিনিট থাকবো, না হলে এখনই ক্লোজ করে দেবো। যেহেতু আপনাদের কাছ থেকে আমি টাইম নিয়েছি, সেই টাইম অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করেছি। যতটুকু বলেছিলাম তার থেকে অলরেডি 5 মিনিট বেশিই হয়ে গেছে। তো এখন আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। আমরা টপিক ছিল 3টা টপিক কি? সকল চাকরি প্রার্থীদের জন্য আজকের এই লাইভটা, এই সকল চাকরি প্রার্থীদের জন্য 3টা অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক টপিক আছে। এই 3টা অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক টপিকের বিশেষ ক্লাস, একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা গ্রামীণ ব্যাংক, আর একটা হলো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমরা আলোচনা করার আগেই আর কি টাইম শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি বলেন আমার সময় আছে, আমি নামাজ পড়তে জাস্ট চলে যাব, আমি একবারে গোসল করে এসেছি, এখন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আর একটু কন্টিনিউ করে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা যার সম্পর্কে পড়বেন সেটা বলে দিব। আর যদি আপনারা না বলেন তাহলে আমি বিদায় নিব। ওকে, যেহেতু আজকে জুমার নামাজ, গোসল আছে, তো চলেন সংক্ষেপে বলি। সবাই বলতেছেন যেহেতু বলেন 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 বলেন, নামাজ আছে, একজন লিখছে 10 মিনিটে শেষ করে দেবো। ওকে, 10 মিনিট।
10 মিনিটে শেষ করলে এর মধ্যে আজান দিয়ে দেবে, আপনারা গোসল করে টুক করে চলে যাবেন 1:45 বা 1:50 মধ্যে মসজিদে সবাই ইনশাল্লাহ। আসেন, অন্তর্বর্তীকালীন সরকার, খুব দ্রুত এটা সম্পর্কে কথা বলে আজকের মতো বিদায় নিব। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে লিখবেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পর্কে কি কি লিখবেন দেখেন। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে লিখবেন এই সরকার গঠিত হয় কবে। এই সরকার গঠিত হয় 8 আগস্ট। এই সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। এই সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে কতজন? এই সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে, এই সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে, একটা অঙ্ক করে দেই তাহলে মনে থাকবে, 21 + 3 = 24 - 1 = 23 জন। এই হলো এই সরকারের উপদেষ্টা মণ্ডলী। কারণটা কি? এই সরকারের উপদেষ্টা মণ্ডলী হলো মোট প্রথমে ছিল 21 জন, পরে এখানে যুক্ত হয় আরো 3 জন, এরপরে সেইখান থেকে বাদ যায় একজন। বাদ যায় একজন মানে যিনি মারা গিয়েছেন, উনি বাদ যাওয়ার পরে এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে কয়জন? অন্তর্বর্তীকালীন সরকারের এখন উপদেষ্টা আছে 3 জন। উপদেষ্টা মারা গেছেন যিনি, ওনার নাম হলো উপদেষ্টা হাসান আরিফ। উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। যারা মসজিদে যাবেন তারা পরে দেখে নিন, এটা খুব সুন্দর কথা বলছেন, অব্যক্ত কবিতারা নিশ্চুপ, চমৎকার আইডির নাম। যারা মসজিদে যাবেন তারা শেয়ার করে রেখে যাইতে পারেন, পরে এসে দেখে নিন টাইম লাইনে থাকলে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো সরকার ভেঙে দেওয়া হয় কবে, বা রাষ্ট্রপতি সাবেক সরকার বা বিগত সরকার ভেঙে দেয় কবে, বা সংসদ ভেঙে দেয় কবে? সরকার ভেঙে দেয় না, ভেঙে দেয় হলো সংসদ। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয় কবে? এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয় 6 আগস্ট 2024। 6 আগস্ট 2024 এই দিন হলো মহামান্য রাষ্ট্রপতি সরকার ভেঙে দেয় বা সংসদ ভেঙে দেয়। তো মোট এখন উপদেষ্টার সংখ্যা হলো 23 জন। এদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টা আছে 3 জন, এদের মধ্যে ছাত্র উপদেষ্টা আছে 3 জন, এদের মধ্যে নারী উপদেষ্টা আছে, এদের মধ্যে নারী উপদেষ্টা আছে 4 জন, এদের মধ্যে নারী উপদেষ্টা আছে 4 জন, এবং এদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে 1 জন, যিনি সরাসরি মুক্তিযুদ্ধ করছেন। এদের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন সরাসরি 1 জন, যিনি সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, এবং তিনি মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের সাথে যুক্ত ছিলেন। ফারুকী আজম বীর প্রতীক, উনি আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। স্যার 5 আগস্ট না 5 আগস্ট সংসদ ভাঙে নাই, সংসদ ভাঙছে হলো 6 আগস্ট। এটা ভেঙে দেন রাষ্ট্রপতি নিজে, এবং 8 আগস্ট ওনারা শপথ গ্রহণ করেন, এবং শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। এইবার আসেন অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্বে আছে। এই 23 জন সব পড়া লাগবে না, ভয়ের কোনো কারণ নেই, আমি একেবারে বেছে বেছে যতটুকু আছে ততটুকু নিয়েই আলোচনা করব। আজ যেহেতু মাতৃভাষা দিবস, বিদ্যাবাড়ির পক্ষ থেকে ভাষা আন্দোলনের A to Z টপিকে আজ একটা ক্লাস আয়োজনের অনুরোধ রইল। রাকিবুল ইসলাম আরাফাত, অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার একটা আইডিয়া। তো চেষ্টা করব, আমি দেখি এটা নিয়ে কি করা যায়। তো আসেন, এখানে যেটা আমরা কথা বলছি সেটা হলো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার সম্পর্কে লিখবেন যে উনি 2টা মন্ত্রণালয় এবং 2টা বিভাগের দায়িত্বে আছেন। প্রধান উপদেষ্টা, পাশাপাশি হলো উনি প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পাশাপাশি উনি 2টা মন্ত্রণালয় আর 2টা বিভাগের দায়িত্বে আছে। তো 2টা মন্ত্রণালয় এবং 2টা বিভাগ কি কি? একটা মন্ত্রণালয় হলো আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় আর একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। আর 2টা হলো বিভাগ, একটা হলো আপনার 2টা বিভাগের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ আর একটা হলো সশস্ত্র বাহিনী বিভাগ। একটা হলো মন্ত্রিপরিষদ বিভাগ আর একটা হলো সশস্ত্র বাহিনী বিভাগ। 2টা বিভাগ এবং 2টা মন্ত্রণালয়, এর মধ্যে একটা হলো মন্ত্রিপরিষদ বিভাগ আর একটা হলো সশস্ত্র বাহিনী বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ আর একটা হলো সশস্ত্র বাহিনী বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ। আমি কিন্তু বারবার টাইম দেখতেছি, আমার এখানে ঘড়ি আছে দেখছেন, এখানে বাজে হলো 12:32। আমি ঠিক 12:40-এর মধ্যে এই ক্লাস খতম। তারপরে আমিও টাটা বাই বাই মসজিদে, আপনারাও টাটা বাই বাই মসজিদে। জুমার নামাজ যেহেতু আজকে একটু নামাজে দোয়া দূরত্ব অবশ্যই পড়তে হবে শুক্রবার দিন। তো এরপরে লিখবেন আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার, উনি আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, উনি আছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে এইটা একটা। আইন বিচার
ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করেছি, নাম্বার কি সঠিক? আচ্ছা, বিদ্যাবাড়ির টিম আপনাকে উত্তর দিয়ে দিবে, যারা আছে ওনারা একটু রিপ্লাই দিয়েন। হ্যাঁ, তো এখন আসেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এইটার দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল স্যার। ওনার পাশাপাশি দায়িত্ব আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরপরে এখান থেকে আর কার কথা পড়বেন? আর পড়বেন তৌহিদ হোসেন, উনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এরপরে আছে জনাব তৌহিদ হোসেন, উনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব তৌহিদ হোসেন। এরপরে জনাব তৌহিদ হোসেনের পরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম জাহাঙ্গীর আলম চৌধুরী, এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনি আছেন আমাদের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় দুইটা আলাদা আলাদা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আর এই চারজন ব্যক্তি ছাড়া আরেকজন খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল পার্সন আছেন, তিনি হলেন সৈয়দা রেজওয়ানা হাসান। উনি আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। সৈয়দা রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, উনি আছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং আরেকটা দায়িত্ব আছে ওনার, সেটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়। আরেকটা দায়িত্ব আছে, সেটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়। কেউ যদি আমার সাথে লিখে আগাতে না পারেন, টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, পরে দেখে দেখে ধীরে সুস্থে নোট করে নিতে পারবেন। স্যার আরিফ উপদেষ্টার দায়িত্ব এখন কে নিচ্ছেন? এখন পর্যন্ত ওনার দায়িত্ব ভাগ করে নাই, ওনারটা আরো ভাগ করা হলে তারপরে আপনারা জানতে পারবেন। ওনার দায়িত্ব উপদেষ্টা আরিফুর রহমান, ওনার দায়িত্ব এখনো ভাগযোগ করা হয় নাই, দায়িত্ব ভাগ করা হোক, তারপরে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত বলবো। তো এরপরে আসেন তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রী, মন্ত্রী না পররাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্বে পররাষ্ট্র উপদেষ্টা। আর সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়া আর যে দুইজন সম্পর্কে পড়বেন, তার একজন হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যিনি জনাব ফারুক-ই আজম বীর প্রতীক, জনাব ফারুক-ই আজম বীর প্রতীক। উনি হলো অপারেশন জ্যাকপটের সাথে যুক্ত ছিলেন সরাসরি, অপারেশন জ্যাকপটের সাথে সরাসরি যুক্ত ছিলেন জনাব ফারুক-ই আজম বীর প্রতীক। ওনার উপাধি হলো বীর প্রতীক। উনি হলো একমাত্র মুক্তিযোদ্ধা উপদেষ্টা, ওনার একমাত্র মুক্তিযোদ্ধা উপদেষ্টা। এবং ওনার সম্পর্কে লিখবেন যে উনি আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং এর বাইরে আছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে। আর দুইজন হলো আমাদের ছাত্র উপদেষ্টা সম্পর্কে পড়বেন, তাহলে এখানে শেষ। ওকে, আর দুইজন হলো আমাদের ছাত্র উপদেষ্টা, যে দুইজন আছে ওনাদের সম্পর্কে পড়বেন, তাহলে শেষ। ছাত্র উপদেষ্টাদের মধ্যে এক নম্বরে আছে নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম। উনি আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আর একটা মন্ত্রণালয় হলো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও। আমাদের ডিসকাউন্ট কিন্তু এখনো চলমান আছে, আজকে থেকে চলমান থাকবে। আমাদের যতগুলো কোর্স আছে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক 11 থেকে 20তম গ্রেড অথবা আমাদের রেকর্ড কোর্স, প্রত্যেকটার ক্ষেত্রে ফ্ল্যাট 60% ডিসকাউন্ট চলতেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। আর 1 মিনিটে শেষ হয়ে যাবে সর্বশেষ যেই উপদেষ্টা, ওনার নাম হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উনি আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় ছাড়া ওনার একটা দায়িত্ব আছে,
ওকে, যুব ক্রীড়া মন্ত্রণালয় ছাড়া ওনার আরেকটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্বটা হলো সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমারে কেউ মেনশন দেয় নাই এস এ দোলা। দেখছেন দোলা আপু এসে যে অভিযোগটা করলো, এই জন্য বলছিলাম আপনারা হয় এই লাইভটা শেয়ার করেন অথবা মেনশন করে দেন আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, যাতে ওনারা ইজিলি সুন্দরভাবে এটাই করতে পারেন, ওনারা ইজিলি সুন্দরভাবে এই লাইভটা দেখতে পারেন বা লাইভটা সম্পর্কে জানতে পারেন। কারণ আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক 3টা বিষয় নিয়ে, 3টা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং 3টা টপিক থেকে অন্তত 3 অথবা 4 মার্কের প্রশ্ন নিশ্চিত কমন পাবেন সামনের যে কোনো পরীক্ষায়। ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষা হোক, আমার অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা হোক, মৎস্য অধিদপ্তরের পরীক্ষা হোক, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হোক, এরপর ভূমি জরিপ অধিদপ্তরের পরীক্ষা হোক, অথবা আমাদের কারারক্ষক বা কারা অধিদপ্তরের পরীক্ষা, অথবা ডাক বিভাগের যে সার্কুলার ওই সার্কুলার, অথবা প্রাইমারি বিসিএস নিবন্ধন, ব্যাংক, অথবা অন্য যে কোনো পরীক্ষার জন্য এই 3টা টপিক থেকে 3 অথবা 4 নাম্বার কেউ কমন পাবেন। মর্জিনা বেগম আপু লিখছে সেম, আমাকেও কেউ মেনশন দেয় না। তো আপনারা মেনশন দিয়ে দেন অন্যদেরকে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। বাস, দি এন্ড। আজকের মতো এখানেই বিদায় নিব আমরা। জোয়ার নামাজের যতটুকু আমরা সময় নিয়েছিলাম, আমরা বলেছিলাম 12টা 40-এর মধ্যে আমরা বিদায় নিব। ওকে, আহা অ্যাড নাই তো, শেয়ার করে রাখো। আচ্ছা ঠিক আছে, যারা আছেন প্রত্যেকে, যারা এই লাইভটা দেখেছেন বা দেখেননি, প্রত্যেকে লিখলেও তারপরেও এটা শেয়ার করে রাখতে পারেন। কারণ শুধু আপনি উপকৃত হবেন তা না, আপনি শেয়ার করলে আপনার দ্বারা আরো অন্যান্য যারা চাকরির পরীক্ষা দিবে তারাও উপকৃত হবে। এবং এই লাইভটার মধ্যে যে গুরুত্বপূর্ণ 3টা টপিক, এখান থেকে 3 অথবা 4 নাম্বার নিশ্চিত কমন পাবেন সামনের যে কোনো পরীক্ষায়। প্রাইমারি, ব্যাংক, বিসিএস, নিবন্ধন, এরপরে খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এরপরে আমার ডাক বিভাগের যে সার্কুলার, এরপরে কারা অধিদপ্তরের যে সার্কুলার, এরপরে আমাদের রাজস্ব বোর্ডের যে সার্কুলার, এরপরে আমাদের নির্বাচন কমিশনের যে সার্কুলার, যে সার্কুলারই হোক, যে পরীক্ষাই হোক, একেবারে নবম গ্রেড থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় এই জিনিসগুলো নিয়ে আলোচনা চলবে। আগামীকালও আমাদের ডিসকাউন্টটা থাকছে 60% ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে। এবং এইটা খুব রেগুলার আসে না, এটা খুবই স্বল্প সময়ের জন্য এই ডিসকাউন্টটা, ফ্ল্যাট ডিসকাউন্ট 60% যে কোনো কোর্সের জন্য। যারা পরে জয়েন করেছেন, লাইভটা শেয়ার করে রাখলে পরে আপনার টাইমলাইন থেকে দেখে নিতে পারবেন, অথবা আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মেনশন করলে ওনারা এখানে দেখতে পারবেন। নিবন্ধনের ভর্তি ফি কত? আচ্ছা, আপনাদের যে কোনো ফি নিয়ে বা যে কোনো তথ্য, যে কোনো বিষয় নিয়ে যদি জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা সরাসরি ওইখানে কমেন্ট করেন, আমাদের বিদ্যাবাড়ি টিম আপনার কমেন্টের উত্তর দিবে এবং আপনার সাথে যোগাযোগ করবেন ওনারা। আর যে কোনো তথ্যের জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারেন 0964444। ওকে, যে কোনো তথ্যের জন্য আমাদের এখানে যোগাযোগ করবেন যেই ফোন নাম্বারে 09644433300, 09644433300। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, দিনরাত 24 ঘন্টা সম্পূর্ণ ফ্রি। আমাকে কেউ মেনশন দেয় নাই, সাবরিনা মমতাজ সুধা, এই যে দেখছেন যারা পরে আসছে এখন এসে আফসোস করতেছে, আমি বলছিলাম। তবে আমি বললে আপনারা আবার বলবেন যে স্যার খালি শেয়ার বলেন। তো শেয়ার আমি ওই জন্য বলি না যে আমার এটা শেয়ার হওয়া দরকার, আমি বলি এই জন্য যে যাতে বাকিরা জানতে পারে যে একটা ক্লাস চলতেছে এবং এটা খুবই ভাইটাল, ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এছাড়াও আমাদের কোর্স সম্পর্কে আরো জানতে চাইলে www.bidyabari.com ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। ইউটিউবে আমাদের অজস্র ফ্রি ক্লাস আছে, এরকম সুন্দর সুন্দর, এগুলো গিয়ে দেখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। স্যার আরেকজন ছাত্র উপদেষ্টার নাম কি? ওনার নাম জনাব মাহফুজ আলম, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ছিলেন এবং রিসেন্টলি ওনাকে উপদেষ্টা পদমর্যাদা দেওয়া হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই জানাবেন আর কমেন্ট করে রাখবেন যে কেমন লাগলো, আমি পরে দেখবো আপনাদের কমেন্টগুলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।